বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৫। তোমরা অনেকে চিন্তায় আছো কারণ আগামী ২৭ জুলাই থেকে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা শুরুর আর মাত্র ৪৫ দিন বাকি আছে। তো তোমরা অনেকেই খুবই পরীক্ষা নিয়ে চিন্তিত। এই ৪৫ দিনে কিভাবে পড়লে তোমাদের একটি পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে এবং ফার্স্ট ক্লাস অন্তত ফার্স্ট ক্লাস পাওয়া যাবে, সে বিষয়ে আমি আজকের এই ক্লাসটি সাজিয়েছি। এই ক্লাস শেষে তোমরা জানতে পারবে শেষ মুহূর্তে কোন বিষয়গুলো বেশি পড়া উচিত, ৪৫ দিনে পূর্ণাঙ্গ প্রস্তুতির একটি বৈজ্ঞানিক কৌশল, দর্শনের প্রশ্ন কিভাবে পড়তে হয় এবং মনে রাখার মনোবৈজ্ঞানিক টেকনিক, এবং খাতায় যেভাবে লিখে আসতে পারলে নিশ্চিত ফার্স্ট ক্লাস পাবে। শেষ মুহূর্তে কোন বিষয়গুলো পড়া উচিত? অনার্স প্রথম বর্ষে তোমাদের টোটাল ৭টি কোর্স আছে। এর মধ্যে মেজর বা দর্শনের নিজস্ব সাবজেক্ট ৪টি, আর নন মেজর বা বাইরের বিভাগের সাবজেক্ট হলো ৩টি। আমরা সাধারণত জানা বিষয় থেকে অজানা বিষয়গুলো দিকে যাই এবং আগে থেকে যা আমার পড়া আছে সেগুলো সহজে মনে রাখতে পারি। কিন্তু বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞানের মতো দর্শন বিষয়টি নয়। এটি তোমাদের কাছে একদমই নতুন একটি জগৎ। যেহেতু স্কুল কলেজে দর্শন পড়ানো হয় না, তাই শিক্ষার্থীদের কাছে বিষয়টি একেবারে নতুন। দর্শনের নিজস্ব কিছু পরিভাষা আছে যেগুলো সাধারণ শব্দের মতো নয়। তোমরা যদি এই দর্শন পড়ার আগে এই শব্দগুলো অর্থাৎ দর্শনের টেকনিক্যাল ওয়ার্ডগুলো পড়ে ফেলতে পারো, তাহলে দর্শন পড়াটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে এবং যে প্রশ্ন পড়তে তোমার ১৫ মিনিট সময় লাগতো, সেই প্রশ্নটা এই শব্দের অর্থগুলো জানার কারণে তুমি ১০ মিনিটেই কভার করতে পারবে। এখন আমি দর্শনের যে কোর সাবজেক্ট ৭টির মধ্যে ৪টি, সে বিষয়গুলোতে কি আলোচনা করা হয় এবং এগুলো কিভাবে পড়া যায় সে বিষয়ে আলোচনা করব। দর্শনের নিজস্ব ৪টি বিষয়ের মধ্যে প্রথম হলো দর্শনের সমস্যাবলী। এই সাবজেক্টকে বলা হয় দর্শনের মা। জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা থেকে শুরু করে দর্শনের একদম মৌলিক শাখাগুলোর সাথে এখানেই প্রথম তোমাদের পরিচয় ঘটবে। এই কোর্সে যে যত ভালোভাবে বুঝবে দর্শনের অন্যান্য বিষয়, তার কাছে তত সহজ মনে হবে। না বুঝে কেবল মুখস্থ করলে এই সাবজেক্টে ফেইল করার হার অনেক বেশি থাকে। তবে বেসিক ক্লিয়ার থাকলে এ প্লাস পাওয়া খুবই স্বাভাবিক। অর্থাৎ এই সাবজেক্টটা যে ভালো করে পড়বে, অন্য সাবজেক্টগুলো তার অনেক সহজে পড়া হয়ে যাবে। আমার নিজেরও এই কোর্সে ক্লাস ছিল। মনে রাখবে ২৪-২৫ সেশনের নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন কাঠামোতে পরীক্ষা হবে। তাই প্রতিটি টপিক ধরে বিশ্লেষণ করে পড়তে হবে। কারণ তোমরা নতুন সিলেবাসের প্রথম পরীক্ষার্থী। এবার আমরা দ্বিতীয় সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। তোমাদের দর্শনের ২ নাম্বার সাবজেক্টটি হলো পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। অর্থাৎ দর্শনের যাত্রা শুরু হয়েছিল প্রাচীন গ্রিস দেশে। তো এই গ্রিস দেশে দর্শনের যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, তার যে ধারাবাহিক একটা বিকাশ, তার ইতিহাসটা এই সাবজেক্টে তোমাদের পড়ানো হবে। এখানে থেলিস, প্লেটো, এরিস্টটল থেকে শুরু করে সেন্ট অগাস্টিন ও সেন্ট টমাস একুইনাসের মতো যুগান্তকারী চিন্তাভাবনা পড়ানো হবে। এখানে যে সমস্যা তৈরি হয়, যেহেতু গ্রিস সেই দেশের ভাষা গ্রিক ভাষা, তো এই নামগুলো পড়তে তোমাদের অনেক কষ্ট হবে। দার্শনিকদের নাম, তাদের যুগ এবং কার কোন মতবাদ, এগুলো মনে রাখা একটু কষ্টকর। তবে তোমরা যদি ছক আকারে পড়ো এবং সময়কাল অনুযায়ী পর্যায়ক্রমে পড়ো, তাহলে মতবাদগুলোর মূল নির্যাসটুকু, যেমন প্লেটোর ধারণা তত্ত্ব, এরিস্টটলের কারণ তত্ত্ব বুঝতে পারলে খুব ভালো নম্বর ওঠে। অর্থাৎ এখানে একটা ধারাবাহিকতা অনুসরণ করে পড়তে হয় যে কোন দার্শনিকের আগে কোন দার্শনিক ছিলেন, পর্যায়ক্রমে দর্শনটা সামনের দিকে এগিয়ে এসেছে। এই ধারাটা তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। দর্শনের কোর সাবজেক্টের মধ্যে ৩ নাম্বার সাবজেক্ট হচ্ছে সাধারণ নীতিবিদ্যা। মানুষের ঐচ্ছিক আচরণের ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বিচারের মানদণ্ড নিয়ে এই কোর্স বা মিল, বেন্থাম, কান্টের মতো নিদর্শনের বিভিন্ন নৈতিক মতবাদগুলো এখানে শিখতে হবে। মতবাদগুলো তুলনামূলক আলোচনা, জীবনে এর প্রয়োগ বুঝতে পারলে এই সাবজেক্টটি খুব ভালো করা যায় এবং এটা মোটামুটি একটি সহজ সাবজেক্ট। তবে তোমাদের এই যে নীতিবিদ্যার যে টার্মগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এবার দর্শনের কোর সাবজেক্ট সাইকোলজি বা মনোবিজ্ঞান সম্পর্কে আমি বলব। দর্শনের ৪টি সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টটি অনেক সহজ এবং এটা ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, যার ফলে এর সাথে বিজ্ঞানের সরাসরি সম্পর্ক আছে। আমাদের বোটানি, জুলজির সাথে এটার সম্পর্ক আছে। এর উত্তর তোমরা যদি
টু দ্য পয়েন্ট লিখে আসতে পারো তাহলে এটাতে এ প্লাস হওয়া খুবই স্বাভাবিক। এবং প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট এই সাবজেক্টে এ প্লাস পায়। তো এই মনোবিজ্ঞান সাবজেক্টটি তোমাদের প্রথম বর্ষে ফার্স্ট ক্লাস পেতে এবং জিপিএ কে ভালো অবস্থায় নিয়ে যেতে খুবই হেল্পফুল হবে। এছাড়া আমাদের দর্শনের যে নন মেজর অর্থাৎ দর্শনের অন্তর্ভুক্ত নয় কিন্তু দর্শনে এগুলো পড়ানো হয়, আবশ্যিক সাবজেক্ট এবং নন মেজর ৩টি সাবজেক্ট আমাদের পড়তে হবে। এর মধ্যে প্রথম সাবজেক্টটি হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা আগের শিরোনাম, এখন এটার নাম পরিবর্তন করে হয়েছে বাংলাদেশের ইতিহাস। অর্থাৎ যারা পুরাতন পরীক্ষার্থী তারা পড়বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আর তোমরা যারা নতুন পরীক্ষার্থী তোমাদের হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এই শিরোনাম সাইড পাশে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। এটি মূলত আমাদের শেকড়ের ইতিহাস, যা তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো। সাল, তারিখ, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও নেতৃবৃন্দর ভূমিকা ধারাবাহিকভাবে মনে রেখে লিখতে পারলে খুব ভালো নম্বর পাওয়া যায়। তবে এই সাবজেক্টে মার্কস পাবার প্রবণতা একটু কম, কারণ শিক্ষার্থীরা রাতারাতি পড়ে বানিয়ে লেখার চেষ্টা করে। কারণ এগুলো তো একদম ক্লাস 1 থেকে শুরু হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, ৬ দফা, তারপরে এই গণঅভ্যুত্থান, এই আলোচনাগুলো আমাদের মোটামুটি জানা। কিন্তু দর্শনের ইতিহাসের সাবজেক্ট হিসেবে ইতিহাসের স্যারেরা পছন্দ করেন ঘটনা, দিন তারিখ ও ঘটনার নায়ক যেন সঠিক থাকে। তুমি যদি লিখে আসো ভাষা আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল, তুমি লিখে আসলে ১৯৭১ সালে, তাহলে ওই প্রশ্নে তোমাকে 0 দিয়ে দিবে। অর্থাৎ এক্ষেত্রে দিন, তারিখ, সাল, ঘটনা, ঘটনার নায়ক একদম ক্লিয়ার ধারাবাহিকতা মেনে লিখে আসতে হয় এবং এটি খুবই সহজ সাবজেক্ট। ৬ নাম্বার রাজনৈতিক তত্ত্ব পরিস্থিতি অথবা সমাজবিজ্ঞান পরিস্থিতি। এই ২টা সাবজেক্ট হচ্ছে নন মেজর সাবজেক্ট। একটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আর একটি হচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের। এই দুটোর মধ্যে এক এক কলেজে এক এক সাবজেক্ট পড়ানো হয়। যেমন আমার কলেজে সমাজবিজ্ঞান পরিস্থিতি এটি আমরা পড়াই এবং অন্য ডিপার্টমেন্টগুলোতে যেমন ইংরেজি, সমাজ, তারপরে হচ্ছে ইকোনমিক্স, এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি এই সাবজেক্টে পড়ানো হয়। তোমাদের এই সাবজেক্টের মধ্যে যার যেটা সাবজেক্ট কলেজে পড়ানো হয়েছে এবং তোমরা ফর্ম পূরণ করেছো সেটাই ওই সাবজেক্টে পড়বে। এগুলো খুবই সহজ সাবজেক্ট, সমাজবিজ্ঞান খুবই সহজ সাবজেক্ট, তবে রাষ্ট্রবিজ্ঞানে মার্কস দিতে চায় না। কারণ তোমরা রাতারাতি পড়ে লিখতে যাবে না। এগুলো বানিয়ে লিখলে তোমরা হ্যাঁ বানিয়ে লিখতে পারো, তবে ফ্যাক্ট গুলো যেন ঠিক থাকে। অর্থাৎ ঘটনা, দিন তারিখ, কে কোন কোন দার্শনিক মতবাদ দিয়েছেন, কোন রাষ্ট্রবিজ্ঞানী কি লিখেছেন সেগুলো যেন ঠিক থাকে। এবার তোমাদের জন্য সবথেকে সুন্দর একটি সাবজেক্ট এবং তোমাদের প্রথম বর্ষে ফার্স্ট ক্লাস পেতে জিপিএ কে এগিয়ে নিতে সবথেকে যে সাবজেক্টটি তোমাদের কাজে আসবে সেটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা জানো এই সাবজেক্টে 25 মার্কসের প্র্যাকটিক্যাল আছে। তোমরা যদি এই প্র্যাকটিক্যালগুলো ভালোভাবে করতে পারো এবং এর একটি ভাইবা পরীক্ষা হবে কলেজে, নিজ কলেজে, সেটাতে যদি পারফরম্যান্স তোমার ভালো হয় তাহলে 25-এ 25, 24 অন্তত 20 পাবে। তাহলে বাকি থাকে লিখিত পরীক্ষার 60, ইন কোর্স অ্যাসাইনমেন্ট মিলে 15। আমি যতদূর জানি কলেজগুলোতে সাধারণত 12-র নিচে দেয় না। ইন কোর্স অ্যাসাইনমেন্টে সাধারণত 12 সর্বনিম্ন, 15ও অনেক ক্ষেত্রে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি লিখিত পরীক্ষাটা ভালো দিতে পারো এবং ব্যবহারিকের ভাইবাটা ভালো দিতে পারো তাহলে এই সাবজেক্টে নিশ্চিত তোমার এ প্লাস, যা তোমার জিপিএ কে ভালো রাখতে সহায়তা করবে। যদি একটু সচেতন হও তাহলে 25-এর মধ্যে অনায়াসে তোমরা প্র্যাকটিক্যাল 21-22 পেতে পারো এবং লিখিত অংশের 2 থেকে 3টি ইউনিট বাদে বাকি বেশি থিওরি নাম্বার, এবং এগুলো পড়লে তোমার এ প্লাস পাওয়া সহজ হয়ে যাবে। এবার আমি আলোচনা করব, তোমাদের হাতে আছে মাত্র 45 দিন। তো তোমাকে এখন প্ল্যান করে পড়তে হবে। এলোমেলো ভাবে পড়লে তুমি ভালো প্রিপারেশন নিতে পারবে না। এই 45 দিনে একটি সম্পূর্ণ প্রস্তুতির জন্য যথেষ্ট সময়। তোমরা যদি প্যারেটো নীতি অবলম্বন করে চলো তাহলে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। এখন কথা হলো প্যারেটো নীতি কি? একজন মনোবিজ্ঞানী প্যারেটো তিনি বলেছেন যে হলো 80-20 রুলস এর কথা। অর্থাৎ তোমাদের সিলেবাসের 20% গুরুত্বপূর্ণ টপিক থেকে 80% প্রশ্ন কমন আসবে। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে
এই গুরুত্বপূর্ণ 20% প্রশ্নগুলো বা টপিকগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। সেগুলো তোমাকে খুব ভালো করে শিখতে হবে। বাকি 20% এর জন্য তোমাকে তাহলে 20% থেকে 80% কমন আসছে। বাকি থাকে আর 80%, 80% থেকে মাত্র 20% প্রশ্ন আসবে। তো সেগুলো তোমাকে এ প্লাস পাওয়া নিশ্চিত করার জন্য সেগুলো পড়ে ফেলতে হবে। তো আমরা যেভাবে পড়তে পারি, ৪৫ দিনকে আমরা ৩টি ধাপে ভাগ করতে পারি। প্রথম ২৫ দিন দর্শনের কোর বিষয়গুলো যেমন দর্শনের সমস্যাবলী, ইতিহাস, নীতিবিদ্যা এবং বাইরের একটি সাবজেক্ট আইসিটি তোমাদের একটু ভয়ের কারণ এই আইসিটিটা ভুলে যায়, অর্থাৎ পড়লেও মনে থাকে না। এই জন্য আমি বলছি যে এই ৪টা সাবজেক্ট তোমরা প্রথম ২৫ দিন খুব ভালো করে পড়বে। পরবর্তী ১০ দিন বাংলাদেশের ইতিহাস, নন মেজর সাবজেক্ট এবং মনোবিজ্ঞানের বিষয়গুলো পড়বে এবং রিভিশন দিবে। আচ্ছা, এই ২৫ দিন আমি বলছি এই ৪টা সাবজেক্ট বেশি পড়বে এবং অন্যগুলাও কিন্তু পড়বে। তো পরবর্তী যে ২৫ দিনের পরবর্তী ১০ দিনে আমরা ইতিহাস, তারপরে মনোবিজ্ঞান, নন মেজর যে সাবজেক্ট আছে সেগুলো খুব ভালো করে রিভিশন দিবে, পড়বে এবং শেষ ১০ দিন, এই শেষ ১০ দিন তোমাকে যা করতে হবে, বিগত ৫-৭ বছরের প্রশ্ন সলভ করতে হবে এবং তোমার এগুলো মক টেস্ট দিতে হবে। অর্থাৎ এগুলা তোমার ভিজুয়ালাইজ করতে হবে। তুমি প্রশ্নগুলো বের করবে, মনে, মনে বলবে এবং মনে করবে তোমার সামনে অন্য একজন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে বা বসে আছে। তাকে তুমি যা শিখবে, সে তোমাকে প্রশ্ন করছে যে এই প্রশ্নটা আমাকে বুঝিয়ে দাও, তুমি তাকে সেগুলো বুঝিয়ে দিবে। এছাড়া আমরা আরো একটি টেকনিক অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। একটানা ২৫ মিনিট গভীর মনোযোগে পড়ার পর ৫ মিনিটের বিরতি নিবে। এতে মস্তিষ্কের তথ্য ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। এখন আমি তোমাদের বলবো যে দর্শনের প্রশ্ন কিভাবে পড়তে হবে এবং কিভাবে মনোবৈজ্ঞানিক কৌশল অবলম্বন করে মনে রাখা যায়। দর্শনের প্রশ্নগুলো খুবই ভুলে যায় ছাত্ররা এবং পরীক্ষার সময় দার্শনিকদের নাম ও মতবাদগুলো গুলিয়ে ফেলে। এটি খুবই সাধারণ সমস্যা। কারণ তোমরা খুব শর্ট টাইমে প্রিপারেশন নিয়ে এক দার্শনিকের তত্ত্ব অন্য দার্শনিকের তত্ত্বে গুলিয়ে ফেলো। অনেকগুলো তত্ত্ব যেহেতু একবারে আমাদের লিখতে হয়। এই সমস্যার সমাধানে আমরা নিচের এই কৌশলগুলো অবলম্বন করতে পারি। ধারাবাহিক গল্প তৈরি। থেলিস থেকে সেন্ট টমাস পর্যন্ত দার্শনিকদের বিচ্ছিন্নভাবে মুখস্থ করবে না নামগুলা। একজন দার্শনিকের চিন্তার কোথায় ঘাটতি ছিল, কিভাবে পরের দার্শনিক এসে সেই ঘাটতি পূরণ করলেন। কারণ এক দার্শনিক যে তত্ত্ব দিয়ে গিয়েছেন তার সেই তত্ত্বটা নিয়ে পরবর্তী দার্শনিক গবেষণা করেছেন, চিন্তা করেছেন। তো পরে এসে তিনি আগের দার্শনিকের সমালোচনা করে তার মতবাদ দাঁড় করিয়েছেন। এই সিকোয়েন্সটা তোমাকে জানতে হবে। তুমি যদি এটা জানতে পারো এবং বুঝে বুঝে পড়ো তাহলে তোমার কাছে এগুলো খুবই মনে থাকবে। ফাইনম্যান টেকনিক। কান্ট বা প্লেটোর কোনো জটিল মতবাদ পড়ার পর বইটি বন্ধ করে তুমি চিন্তা করবে তোমার সামনে একজন কাল্পনিক অন্য শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, তোমার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে, সে বোঝে না। তাকে তুমি যে প্রশ্নটা তুমি পড়েছো সেটা তাকে বলো। মাইন্ড ম্যাপিং। এক পৃষ্ঠার একটি সাদা কাগজে মাঝখানে দার্শনিকের নাম লিখে তার চারপাশে তার প্রধান মতবাদ বৃত্ত আকারে তুমি লিখে নিতে পারো। বিখ্যাত উক্তি, বইয়ের নামগুলো শাখা প্রশাখার মতো এঁকে রাখো। পরীক্ষার আগের রাতে শুধু এই ম্যাপগুলো দেখলেই পুরো অধ্যায় মনে পড়ে যাবে। তোমরা একটা সাদা খাতায় এক একটা সাবজেক্টের জন্য এক একটা খাতা করবে, সেই খাতাতে প্রশ্নগুলো পড়ার সময় এইভাবে তোমরা গ্রাফ, চিত্র, মাইন্ড ম্যাপিং করে নিবে। তাহলে এগুলো তোমাদের অনেক বেশি মনে থাকবে। এছাড়া সহজে টপিকগুলো মনে রাখা যাবে কিভাবে আরো ইফেক্টিভ করা যায়। প্রশ্নের উত্তর সবসময় বুঝে বুঝে পড়বে। পড়া শুরুর আগে অজানা শব্দগুলোর অর্থ জেনে নিবে। উত্তরে কোনো টেকনিক্যাল শব্দ থাকলে মতবাদ ও দার্শনিকের নাম থাকে সেগুলো বারবার লিখে মুখস্থ করে ফেলবে। পড়ার সময় অপ্রাসঙ্গিক লাইন কেটে দিবে। অপ্রাসঙ্গিক লাইন কেটে পড়ার দরকার নেই। দুর্বোধ্য উচ্চারণে কষ্ট হয় এমন শব্দের স্থলে উচ্চারণে সহজ বা শ্রুতিমধুর শব্দ ব্যবহার করতে হবে। মনে করো তুমি একটি কঠিন শব্দ উচ্চারণ করতে পারছো না, কিন্তু তুমি জানো যে ওই শব্দের পরিবর্তে একটি সহজ শব্দ ব্যবহার করা যায়। তাহলে তুমি ওই শব্দটি কেটে দিয়ে ওখানে কলম দিয়ে তোমার কাছে সহজ উচ্চারণ করতে সুবিধা হয় এরকম শব্দ বসিয়ে দিবে। মুখস্থ করার পর না দেখে খাতায় লিখতে হবে। তারপর তুমি যা লিখেছো তোমার মূল গাইডে বা বইয়ে যা লেখা আছে সেটার সাথে মিলিয়ে দেখবে যে তুমি কতগুলো ভুল করেছো। পরে যে লাইনগুলো তুমি ভুল করেছো বা বাদ দিয়েছো সেগুলো গুরুত্ব দিয়ে আবার মুখস্থ করে আবার আবার খাতায় লিখবে। প্রতিটি প্রশ্নের শেষে উত্তরের একটি ধারাবাহিক ফ্লো চার্ট বইয়ে বা গাইডে লিখে রাখতে হবে, যা রিভিশন দেওয়ার সময় কম লাগে।
পরবর্তীতে যখন তুমি রিভিশন দিবে তাতে তোমার বইয়ে সাইডে যে তুমি নোট করে রেখেছো এবং গ্রাফের মতো করে ফ্লো চার্ট করে রেখেছো সেটা যেন তুমি পড়ে খুব দ্রুত পড়ে ফেলতে পারো। সম্পূর্ণ কোর্সের অধ্যায় ভিত্তিক টার্ম, মতবাদের নাম, দার্শনিকের নাম, কোন দার্শনিক কোন মতবাদ দিয়েছেন এগুলো লিখে নিতে হবে, বারবার চোখ বোলাতে হবে। এই সিস্টেমে আমি কিছু নোট তৈরি করেছি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি প্রশ্নে একটা করে হায়ারার্কি দেওয়ার, যাতে এই হায়ারার্কিটা মুখস্থ করলেই তুমি কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে তাহলে পরীক্ষার সময় তুমি বানিয়ে জানতে লিখতে পারো। কারণ এবার প্রশ্নগুলো কিভাবে আসবে আমরাও কনফিউজড। কারণ তোমাদের প্রথম এবার নতুন সিলেবাস অনুসারে পরীক্ষা হবে। প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে এবং প্রশ্ন কিছু ঘুরিয়ে ফিরিয়ে আসলেও যেন তুমি পড়তে লিখতে পারো, সেজন্যই তোমাকে বুঝে বুঝে পড়াটা এবার খুবই জরুরি। আমরা এবার দেখব দর্শনের যে ৭টি বিষয় আছে সেই ৭টি বিষয় কোনটি কিরকম গুরুত্ব দিয়ে পড়া উচিত। দর্শনের সমস্যাগুলি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ, এরপরে আইসিটি দ্বিতীয় অবস্থানে আছে, মনোবিজ্ঞান খুবই সহজ। এগুলো তোমরা দেখে নিবে, মোটামুটি পূর্বেই আমি এ সম্পর্কে একটি ধারণা তোমাদের দিয়েছি। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের জানানো দরকার যে কত মার্কসের জন্য কত পৃষ্ঠা লিখবে। কারণ পরীক্ষার সময় তুমি বেশি সময় পাবে না, এবার প্রশ্ন অনেক বেশি, তাই কিছু প্রশ্ন পুরোপুরি লিখতে গিয়ে অনেক প্রশ্ন ছেড়ে আসলে তোমার ভালো রেজাল্ট হবে না। তোমাকে কোশ্চিন হাতে পাবার পরেই টাইম ম্যানেজমেন্টটা করে নিতে হবে, যে কোন প্রশ্নে তুমি কতটুকু সময় দিবে, যাতে তুমি সময়ের মধ্যেই পরীক্ষা শেষ করতে পারো এবং শেষে 15 মিনিট তুমি রিভিশন দিতে পারো। অনেক সময় দর্শনের প্রশ্ন রিভিশন দেওয়ার সময় অনেক কিছুই মনে আসে, যা তুমি প্রশ্ন লেখার সময় ভুল করেছো বা লেখো নেই সেগুলো মনে আসে। এই জন্য দর্শন পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমাকে 15 মিনিট সময় রাখতে হবে যাতে তুমি রিভিশন দিতে পারো। যেমন 2 মার্কসে যদি প্রশ্ন আসে সেটা তোমাকে 40 থেকে 50টি শব্দে লিখতে হবে। তুমি 1 পৃষ্ঠা অথবা হাফ পৃষ্ঠা হলেও লেখা যাবে, সময় পাবে 3 থেকে 4 মিনিট। 3 মার্কসের প্রশ্ন তোমাকে লিখতে হবে 80 থেকে 100 শব্দের মধ্যে। 1.5 পৃষ্ঠা এনাফ। 5 থেকে 6 মিনিটে তোমাকে লিখতে হবে। 4 মার্কসের প্রশ্ন 130 থেকে 150 পৃষ্ঠা শব্দ 2 থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে লিখবে এবং তুমি সময় নিবে 8 থেকে 10 মিনিট। 7 মার্কসের প্রশ্ন যদি আসে তাহলে 250 থেকে 300 শব্দের মধ্যে লিখবে, অর্থাৎ 5 থেকে 6 পৃষ্ঠা। কারো লেখার আকার কেউ অনেক বড় করে লেখে, তার জন্য একটু বেশি লাগবে, আর যারা ছোট করে লেখে তার জন্য কম হলেও সমস্যা নেই। এখানে মূল কথা হলো যে 250 থেকে 300 শব্দের মধ্যে। তবে পয়েন্টে এই শব্দ মিলিয়ে গুনিয়ে দেখার দরকার নেই, সময় নষ্ট করো না। 8 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে 320 থেকে 350 শব্দের মধ্যে লেখা আন্তর্জাতিক মানের। 10 মার্কসের প্রশ্ন যদি আসে তাহলে 400 থেকে 500 শব্দের মধ্যে লেখাই শ্রেয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব যে 10 মার্কস ভেঙে জাতীয় বিশ্ববিদ্যালয় 2, 3, 4, 7, 8 প্রশ্নের করবে এবং খাতা দেখার সময় কিভাবে পরীক্ষকরা খাতা দেখেন এবং তারা কিভাবে চান যে তোমরা কিভাবে লেখো। তো গুণগত মান ধরে রাখার জন্য তুমি কি করবে, অহেতুক ভূমিকা না লিখে সরাসরি দার্শনিকদের মূল কথাই লিখবে। তারপরে আমি এগুলো স্কিপ করছি কারণ আমি পরের বার এগুলো আবার বলবো। খাতায় যেভাবে লিখলে নিশ্চিত ফার্স্ট ক্লাস পাওয়া যেতে পারে। শিক্ষকের খাতা দেখার মনস্তত্ত্ব বুঝতে পারলে নম্বর তোলা খুব সহজ হয়। মনে করবে যে শিক্ষক কিছুই জানে না, তুমি খাতায় এমন ভাবে লিখছো যাতে শিক্ষক পড়ে পুরো বিষয়টি বুঝে যায়। খাতায় একটি প্রশ্নের উত্তর 3টি স্পষ্ট ভাগে ভাগ করে লিখবে। প্রথমে একটি ভূমিকা দিবে, তবে 2-3 মার্কসের জন্য প্রশ্নের ভূমিকা দেবার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার জন্য 40 থেকে 50টি শব্দ বরাদ্দ। সেক্ষেত্রে ভূমিকা ও উপসংহার 2-3 মার্কসের প্রশ্নের জন্য প্রয়োজন নেই। যদি 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম প্রশ্ন আসে তাহলে ভূমিকা উপসংহার এগুলো লিখবে। তাহলে প্রথমে ভূমিকা লিখবে, ভূমিকায় কি লিখবে, সরাসরি পয়েন্টে হিট করবে। প্রশ্ন কোনো দার্শনিকদের বা কোনো থিওরির তা প্রথম 3 লাইনে স্পষ্ট করে দেবে। আমি যখন এই ক্লাসটি নিচ্ছি, অনেকেই তোমরা ক্লাসটি দেখছো, তোমরা কমেন্টে কারো কোনো প্রশ্ন থাকলে, জানার থাকলে কমেন্টে প্রশ্ন করো, লিখো, আমি সেগুলো দেখে পরবর্তীতে সেগুলো উত্তর দেবার চেষ্টা করব। মূল বডি, এখানে লিখতে হয় পয়েন্ট ও কোটেশন। ঢালাওভাবে প্যারাগ্রাফ লিখবে না, সাব হেডিং পয়েন্ট ব্যবহার করবে। অন্য কালির কলম যেমন নীল কালি দিয়ে যদি তুমি দার্শনিকের বিখ্যাত 2-1টি কোটেশন হুবহু তুলে দাও, এটি পরীক্ষকের চোখে খুব সহজে পড়বে এবং তোমার খাতার মান অনেক গুণ বাড়িয়ে দিবে। শেষ ধাপে তুমি সমালোচনা ও উপসংহার লিখবে। দর্শনের যেকোনো মতবাদের শেষে এর দুর্বল দিক এবং অন্যান্য দার্শনিকদের সমালোচনা যুক্ত করবে এবং শেষে নিজের একটি যৌক্তিক উপসংহার টানবে।
সঠিক পদ্ধতিতে বুঝে ধারাবাহিকতা বজায় রেখে পড়াশোনা করলে এই ৪৫ দিনেই এ প্লাস নিশ্চিত করা সম্ভব। দর্শনে আসলে এ প্লাস হতে পারে, কিন্তু খুবই রেয়ার। তবে যাতে তোমাদের 3.5 3.7 পর্যন্ত পাওয়া যায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয় তো আরো মার্কস বেশি দেয়, আরো পেতে পারো তোমরা যদি ভালো পড়ো। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো দেখে যে পারবে না এরকম না। তো যেভাবে দর্শন বিষয়ের প্রশ্নের সঠিক উত্তর লিখতে হয়, দার্শনিক বিষয়ের প্রশ্নের উত্তর টু দা পয়েন্টে লিখতে হবে, বানিয়ে লেখা যায় না। কারণ ইতিহাস, বাংলা, গণিত, ইংরেজি ইত্যাদি সব সাবজেক্টের মধ্যে এগুলো না। কারণ পূর্ব জ্ঞান তোমার নাই, তুমি আগে থেকে এগুলা কিছুই শিখো নাই। এই জন্য মুখস্থ করে বা বুঝে বুঝে যেভাবেই হোক দর্শনের প্রশ্ন সঠিকভাবে লিখে আসতে হবে। পরীক্ষার খাতায় লেখার কিছু নিয়ম আছে, আমি এখানে অনেকগুলো নিয়ম দিয়েছি। তার মধ্যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষেপে এগুলো তোমাদের বলবো। পরীক্ষার খাতায় চমৎকার ভাবে তুমি উপস্থাপন করে আসবে, কারণ তোমাকে দেখে পরীক্ষার মার্ক দিবেন না, পরীক্ষার খাতায় তুমি কেমন লিখলে লেখা দেখে তোমার মার্কস আসবে। খাতায় শুধু ২ রকমের কালির কলম ব্যবহার করতে পারবে, পেন্সিল ব্যবহার করতে পারবে। সবুজ, বেগুনি, গোলাপি ব্যবহার করবে না, শুধু কালো এবং নীল। তুমি যদি কোনো শব্দ হাইলাইট করতে চাও, কোটেশন গুলো, পয়েন্টের নাম, সেগুলো নীল কালি দিয়ে লিখতে পারো, নীল কালি দিয়ে আন্ডারলাইন করতে পারো, কিন্তু সবুজ, বেগুনি, গোলাপি এই রং দিয়ে লেখা যাবে না। খাতা টিপিয়ে রেজিস্ট্রেশন নাম্বার তথ্য হলো পূরণ করে মার্জিন করবে, বক্স স্কেলিং করতে যাবে না। এতে তোমার সময় নষ্ট হবে। চারদিকে ১ ইঞ্চি করে ফাঁকা রাখবে। লুজ শিটে সময় না থাকলে মার্জিন করার প্রয়োজন নেই, সুপুরে বাম পাশে ভাঁজ করে নিবে। আর তোমার জীবনের অনেকেরই ধারণা যে সুন্দর করে লিখলে, গোটা গোটা করে লিখলে হয়তো মার্কস বেশি দিবে। এই ধারণা একবারেই ভুল। কারণ তোমরা যেভাবেই লেখো আমরা মোটামুটি বুঝতে পারলেই হলো। অর্থাৎ লেখা ভালো খারাপের সাথে অনার্সে আসলে মার্কসের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ পরীক্ষক তোমার খাতা পড়েই তোমাকে মার্কস দিবে, তোমার লেখা দেখে নয়। তাই তোমার জীবনে সর্বোচ্চ গতিতে লিখবে, লেখা যেদিকে যায় যাক, শুধু বোঝা গেলেই হলো। দ্রুত লিখলে লেখা খারাপ হবে, এটাই স্বাভাবিক, টেনশনের কিছু নেই। পয়েন্ট, কোটেশন, রেফারেন্স নীল কালি দিয়ে লিখবে, নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দিতে পারলে ভালো, তাহলে সহজেই পরীক্ষকের চোখে পড়বে। সব প্রশ্নের উত্তর লিখে আসার চেষ্টা করবে। কোনো প্রশ্ন বেশি পারো ওটাতে সব সময় দিয়ে আর বাকি প্রশ্নগুলো দিলে না, এরকম করে আসবে না। বেশি বেশি প্রশ্ন লিখবে, মানে সঠিক যেন হয়, আবার কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। আচ্ছা, এখানে অনেক কিছুই ছিল, আমি সময় নাই, এই জন্য আমি স্কিপ করছি এগুলো। মোটামুটি এই নিয়মগুলো তোমরা সবই জানো। এখন আমি তোমাদের দেখাবো যে দর্শনের প্রশ্ন কিভাবে লিখতে হয় খাতায়। তো আমি এখানে একটি ২ মার্কসের প্রশ্ন বেছে নিয়েছি, যে একটা ২ মার্কসের প্রশ্ন কিভাবে লিখতে হবে। এরকম প্রশ্ন যদি আসে, দেখো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার কিন্তু কোনো ভূমিকা দেওয়া হয় নাই, শুধু একটু প্যারা করে লেখা হয়েছে যে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি এবং এটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। তাহলে প্রথমে একটি প্যারা দিয়ে লেখা হয়েছে, প্রকৃতির অপার রহস্য, জীবনের সীমাহীন জটিলতা, মানব মনে যে অসীম বিস্ময় ও জিজ্ঞাসার জন্ম দেয়, তা থেকে উৎপত্তি হয়েছে দর্শন। এইভাবে ডাইরেক্ট একটা আমরা আলোচনায় চলে গেছি। তারপরে দর্শনের এখানে শাব্দিক দিক দিয়েছি, শাব্দিক দিক থেকে কোত্থেকে উৎপত্তি হলো। তারপরেই আমরা এখানে কয়েকজন দার্শনিকের প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি। তারপরে শেষে এসে আমি একটা প্যারা দিয়ে সাধারণভাবে দর্শনকে তাহলে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে কি বলা যায় সেটা লিখেছি। এবার আমি তোমাদের দেখাবো ৩ মার্কসের একটি প্রশ্ন। ৩, ৪, ৫, ৬ এগুলোতে তোমার ভূমিকা দেওয়া লাগবে। তো ভূমিকা দেখো ৩ মার্কসের প্রশ্নের ক্ষেত্রে দিয়েছি মাত্র ২ লাইন। তারপরে এখানে পয়েন্ট করে আমরা দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট। তারপরে এখানে এই যে আমি একটা হায়ারার্কি দিয়েছি প্রশ্ন অনুসারে এই পর্যায়ে আলোচনা করব। তাহলে ভূমিকার পরে এরকম তুমি যদি একটি দাও এবং পয়েন্টগুলো এখানে লেখা থাকে, তাহলে যিনি পরীক্ষার খাতা দেখবেন তিনি খুব সহজে বুঝে যাবেন যে তুমি তোমার এই প্রশ্নের উত্তরে কি লিখেছো। দর্শনের প্রকৃতির মূল দিক দেখো কিভাবে আমি পয়েন্ট পয়েন্ট করে লিখেছি এবং শেষে আমি এসে সমালোচনা ও মূল্যায়ন সংযুক্ত করেছি। তারপরে দেখো এখানে আমি উপসংহার দিয়েছি। এইভাবে যদি আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে অনেক সময় তোমরা প্রশ্নের উত্তর দাও যে শুধুমাত্র উত্তর দিয়েই নাম্বার আর উত্তর দিয়েই শুরু করো। তোমাদের আসলে লেখা উচিত এইভাবে যে ২ নাম্বার এরকম, ২ নাম্বার প্রশ্নের উত্তর এই এইরকম লিখে এখন দেখো এখানে ভূমিকা এখান থেকে শুরু করলে
কিন্তু এই শিক্ষক যখন খাতা দেখবেন তখন কিন্তু তিনি বুঝে উঠতে পারেন না যে তুমি এখানে কি লিখেছো। তো তুমি যদি এভাবে প্রশ্ন শুরুর আগে এখানে যদি আন্ডারলাইন করে টপিকের নামটা লিখে দিতে পারো, তাহলে কিন্তু পরীক্ষক খুব সহজে বুঝে যাবেন তুমি এখানে কি লিখেছো। যেমন এই প্রশ্নটি ছিল দর্শনের শুরু প্রকৃতি ব্যাখ্যা করো। তো আমি এখানে পুরো প্রশ্নটি না দিয়ে আমি এখান থেকে নিয়েছি দর্শনের শুরু ও প্রকৃতি। যখন আমি এটা লিখবো নীল কালি দিয়ে এবং আন্ডারলাইন করব, তখনই কিন্তু আমার পরীক্ষক বুঝে যাবে যে এখানে আমি কি প্রশ্নের উত্তর দিয়েছি। এবং পয়েন্টগুলো যখন এই যে এখানে হায়ারার্কিটা যদি দেখে, তাহলে তিনি হয়তো একটু পড়েই মার্কস দিয়ে দিবেন, বেশি পড়বেন না। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে দর্শন সম্পর্কে, তাহলে তোমরা কমেন্টে কমেন্ট করে রাখবে, আমি পরবর্তীতে ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো, এই একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে এটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে ক্লাসগুলো ফ্রি পাবে, লার্নিং উইথ এরশাদ স্যার। এছাড়া একটি ফেসবুক পেজ আছে, সেখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে এই যে এই পেজটা তোমরা ফেসবুকে সার্চ করলেই পাবে, সেখান থেকে লাইক দিয়ে রাখতে পারো। তো আমি মোহাম্মদ এরশাদ হোসেন, সহকারী অধ্যাপক দর্শন, 35তম বিসিএস। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা এই সময়টিকে কাজে লাগাও। প্রথম বর্ষে তোমরা যদি খুব ভালো করে পড়তে পারো এবং একটি ভালো রেজাল্ট হয়, তাহলে কিন্তু এই সাবজেক্ট পড়তে তোমার ভালো লাগবে। আর প্রথম বর্ষেই তুমি যদি খারাপ রেজাল্ট করো, তাহলে আর পরে কিন্তু ভালো লাগবে না। আর তোমরা একটি ভালো সাবজেক্টে ভর্তি হয়েছো, এই সাবজেক্ট তোমাদের কিছু দিতে পারুক না পারুক, তোমাদের একটি সুন্দর জীবন দিবে। মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর আমাদের এই দর্শন শেখায় কিভাবে জীবনে নানা জটিলতম মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো তোমরা ভালো থেকো, তোমাদের জন্য শুভ